সংসদের প্রথম অধিবেশন কাল স্পিকার ডেপুটি স্পিকার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আগে খণ্ডিতভাবে ডেপুটি স্পিকারের পদ চায় না জামায়াত। সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। অতিরিক্ত ডিজেল সরবরাহে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তেলের জন্য আজও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ভোগান্তি না কমায় ক্ষোভ। হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধে সমুদ্রে মাইন ফেলছে ইরান। 16টি নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। হামলায় আহত হলেও এখন সুস্থ মোস্তফা কামেনি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেশ কিছু সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবে সেটি উপস্থাপন করবেন। এরপর সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন। বৃহস্পতিবার বেলা 11টায় বসছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। অধিবেশনের শুরুর আগের দিন বুধবার বেলা 11টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দীর্ঘ 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, কিভাবে পরিচালিত হবে সংসদের উদ্বোধনী অধিবেশন, এসব নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের সংসদ নেতাকে। সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুতে। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেজন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য, এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন, এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি সম্মত হয়েছে তা ধারণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। মুক্তিযোদ্ধা বিষয়ে প্রতিমন্ত্রী ইশাক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আপনারা দেখেছেন যে নির্বাচন শেষ হওয়ার পরের দিন থেকেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি, এবং আমি আশা রাখি আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা মাত্র এসেছি, দেশ একেবারে ভঙ্গুর অবস্থায় আমরা পেয়েছি, অর্থনীতি একেবারে দেউলিয়া অবস্থায় চলে গিয়েছে। তো এর বাইরে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, সব কিছু বিবেচনায় আমি কথা দিতে চাই যে জনগণ অবশ্যই হতাশা হবে না। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী অক্ষরে অক্ষরে আমরা কাজ করে যাব। এটার জন্য আমাদেরকে জনগণেরও সহযোগিতা দরকার হবে। 15 মার্চ অধিবেশনের বিরতি হতে পারে বলে জানান মন্ত্রীরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন, বাংলা ভিশন, সংসদ ভবন, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সভাপতির চেয়ার খালি রেখেই সংসদের অধিবেশন শুরু হবে। তারপর নির্বাচন করা হবে নতুন সংসদের স্পিকার
ও ডেপুটি স্পিকার। অন্তর্বর্তী সরকারে জারি করা 133টি অধ্যাদেশ ও সংসদের উদ্বোধনী অধিবেশনে উত্থাপন করা হবে। শোক প্রস্তাবের পর ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিএনপি সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ হুইপ। আহমেদ সারওয়ারের রিপোর্ট। প্রতিবার সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হয় বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে, কিন্তু বিগত সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে। এমত অবস্থায় কার সভাপতিত্বে শুরু হবে জাতীয় সংসদ, এ নিয়ে জনমনে আগ্রহ রয়েছে। বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন চিফ হুইপ। জানান সংসদের প্রথম দিনের কার্যসূচিও। সংসদ চিয়াজুরিতে মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। আমাদের অর্ডারস অফ দ্য ডের মধ্যে আছে ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন, তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। এরপরে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে। 133টা অর্ডিন্যান্স আমাদের লে করা হবে এবং সেটা প্লেস করা হবে। সেই অর্ডিন্যান্সগুলো মাননীয় আইনমন্ত্রী উত্থাপন করবেন। 2024 সালের কাগজ যেটা সংসদে উত্থাপিত হয়নি, যে কর্ম কমিশনের কাগজ আমরা উত্থাপন করব। এরপরে মাননীয় সংসদ নেতা তিনি তার বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি ভাষণ তারপর সংসদ শেষ। চিফ হুইপ বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতের ভিন্নতা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। সে লক্ষ্যেই সংসদকে কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকারি দল। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেয়াই তাদের লক্ষ্য বলে জানান চিফ হুইপ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আংশিক নয়, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন চায় বিরোধী দল তার ডেপুটি স্পিকারের পদ নিয়ে। তাই সরকারি দলের প্রস্তাব নাকচ করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অন্যদিকে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন বুধবার রেওয়াজ অনুযায়ী সংসদ ভবনে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরাও। বিরোধী দলীয় নেতার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংসদের রীতিনীতি এবং বিরোধী দলীয় কর্মকৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। যেহেতু অধিকাংশই সদস্য নতুন, সে কারণেই সংসদের ফর্মালিটিস, তারপরে ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা, এসব বিষয়ে আমরা কিছুটা তাদেরকে ব্রিফিং দিয়েছি। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ সরকার দলীয় সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। বিকালে জাতীয় সংসদের এলডি হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, 24-এর আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধী দলের তীব্র আপত্তির কথাও জানান তিনি। আমরা অনেক আলাপ আলোচনা করেছি এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। সরকার দেশ ও জনগণের বিপক্ষে কোনো পদক্ষেপ নিলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন জামাত আমির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় সংসদে সকল কার্যক্রমের নিয়ম নীতির মধ্যে থাকবে বিএনপি। নোট অফ ডিসেন্ট দেয়া দুটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ হুবহু বাস্তবায়ন করবে দল। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য দায়মুক্তি অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় এসব জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ রেখে গেছে। এর বেশ কিছু অধ্যাদেশ সরাসরি পাশ করা যেতে পারে, তবে কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। তবে ৩০ দিনের বাধ্যবাধকতায় সংসদ চলাকালে প্রতিদিন ৮টি করে অধ্যাদেশ পাশ করা সম্ভব নয়। দেশের মানবাধিকার আন্তর্জাতিক মানদণ্ডের পর্যায়ে নিতে চায় বিএনপি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, রাতারাতি দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যাবে না, তবে বিএনপি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে চায়। এবারে হিসাব করতে গেলে সেটা এখন ৮টা হয়ে যাবে। তো রেগুলার ৮টা অর্ডিন্যান্স পাশ করা, উত্থাপন করা বিল আকারে প্রত্যেকটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কতটা সম্ভব জানি না, তবে আমরা যেগুলো পারবো না সেটা হয়তো অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, কিন্তু পরবর্তী সেশনে সেই আইনগুলো আমরা বিল আকারে আনতে পারবো। আমরা কোনো আরোপিত আদেশ যেগুলো জবরদস্তিমূলকভাবে আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে সেটার মধ্যে নাই, তবে আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করব। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর কাল বসে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুধু সংসদ নেতা বা বিরোধী দলীয় নেতা নয়, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ সহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ। নতুন স্পিকার, ডেপুটি স্পিকারও শপথ নেবেন সংসদের প্রথম অধিবেশনেই। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, গঠনমূলক বিতর্ক আর কার্যকর ভূমিকায় সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে, প্রত্যাশা গবেষক ও বিশ্লেষকদের। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে সংসদ উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কাও করছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক প্রস্তুতি। নতুন এই সংসদের বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ সদস্যই প্রথমবার আলোকিত করতে যাচ্ছেন সংসদীয় চেয়ার। 219 জনই হচ্ছে প্রথম জাতীয় সংসদ সদস্য। এই নতুন যারা সংসদ সদস্য তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সংবিধান এবং কার্যপ্রণালী বিধি যদি তারা ফলো করে তাহলে তাদের জন্য সংসদ পরিচালনা করা অনেক সহজ। শুধু এমপিরাই নয়, সংসদের গুরুত্বপূর্ণ ধারাতেও আসছে পরিবর্তন। স্পিকার পদত্যাগ করায় সংসদের কার্যপ্রণালী বিধি মেনে রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা। সংসদ নেতা উনি আহ্বান জানাবে পুরাতন সিনিয়র সদস্য, তাদের মধ্যে থেকে একজন উনি মনোনয়ন দেবে, উনি চেয়ার করবেন। ওই চেয়ারে উনি বসবেন, সভাপতি স্পিকারের চেয়ারে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ পরিচালিত হবে। তারপরে স্পিকার নির্বাচিত হবে, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তারপরে স্পিকার গিয়ে স্পিকারের চেয়ারে, সভাপতি চেয়ারে বসবে। আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সমস্যা তুলে ধরার পাশাপাশি আইন তৈরিতে গঠনমূলক বিরোধিতায় প্রাণবন্ত হয়ে উঠবে নতুন সংসদ। সরকারি দল এবং বিরোধী দলের একটা প্রাণবন্ত বিতর্ক এবং গঠনমূলক সমালোচনা, আলোচনার মাধ্যমে জাতীয় ইস্যুগুলোতে তারা কথা বলবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি যদি বিরোধী দল হয়, সেক্ষেত্রে সরকারি দলকে অত্যন্ত দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আসবে। সারা দেশে সরকারের কী ধরনের ব্যয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এগুলো নিয়ে তারা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমার কাছে মনে হয় যে বিএনপি আরেকটা তৃতীয়বারের মতো একটা বড় ভুল করতে যাচ্ছে যদি এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ না নেয় এবং এটা যদি পাশ কাটিয়ে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই মঞ্চে প্রত্যাশার আলো কতটা দ্যুতি ছড়াবে তার উপরই নির্ভর করছে নতুন সংসদের গ্রহণযোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবার যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা তাদের নিয়মিত উপস্থিতি, আইন প্রণয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংসদকে যেমন প্রাণবন্ত করবে, তেমনিভাবে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকালের সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরুর প্রত্যাশা তার। গ্যালমান শফির রিপোর্ট।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক নেতারা যোগ দেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কোনো মব সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ নেই। প্রতিরোধে প্রয়োজন গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা। অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। এবং আমি নিশ্চিত এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম ইতিমধ্যেই এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই কিন্তু সাংবিধানিক ধারাতেই সবকিছু চলেছে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণেই। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ ঘটে। আশা করি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন, সেই পেশার ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ট্রেড ইউনিয়নের যে আইন সেটার ভিত্তিতে তাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবে। সংসদের প্রথম অধিবেশন থেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপে যাত্রা শুরু হবে এমন প্রত্যাশার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। নতুন সরকার করতে হয়েছে, আগামীকাল পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই আমরা আশা করে আছি যে এই পার্লামেন্টে আমাদের জন্য নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি আজকে দিনে, এটি আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। সাংবাদিকদের বেতন ভাতার বিষয়ে মনোযোগী হতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া প্রতিরোধে মশার প্রজনন নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী 14 মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে। দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ ভিডিও বার্তায় এ বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার 14 মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ, সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। আপৎকালীন সময়ের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহ করতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে কি পরিমাণ অতিরিক্ত ডিজেল দিতে পারবে তা নির্ভর করবে দেশটির সিদ্ধান্তের উপর। এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। পরে সাংবাদিকদের ভারতের হাইকমিশনার জানান, বাংলাদেশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন তিনি। এছাড়াও ভারত থেকে পাইপলাইন দিয়ে প্রতি মাসে 15,000 টন ডিজেল আমদানি শুরু হয়েছে বলেও জানানো হয়। একটা পাইপলাইন আছে, আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, সেটা আমরা বলছি যে আরও একটু তেল বাড়ানোর জন্য, আপৎকালীন অবস্থার জন্য আমরা বলছি যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য।
এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। Yes, I have just received a formal request from the government of Bangladesh about additional supplies, and I just received it and I'll be forwarding it to our authorities for consideration. রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল ও গাড়ি চালকেরা। এদিকে পাম্পে নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। বিস্তারিত মুহিবুল্লাহ মুহিবের প্রতিবেদনে। রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্প, মোটরসাইকেলের তেলের জন্য চালকদের দীর্ঘ লাইন। এ লাইন গিয়ে ঠেকেছে প্রায় কাঁটাবন। গেল কদিন ধরে এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাম্প থেকে তেল নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। 3টা পাম্প ঘুরে আসলাম, সব বন্ধ, বলতেছে জ্বালানি সংকট। কিন্তু সংকট সরকার তো বলতেছে না সংকট, তাহলে আমরা কেন পাম্প সংকট করে রাখলাম? এই 200-300 টাকার তেলে তো হয় না, আমাদেরকে হয় 300 টাকার তেলে। আপনারা দেখতেছেন না কেমন আছে, লোকজন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়ায় থাকার পরে যদি এই নাটক শুনতে হয়, ভালো লাগে নাকি? প্রতিদিন এসে 2 লিটারের জন্য দাঁড়ায় থাকতে হবে, এটা বিরক্ত না? তো ঢাকা শহরে আপনার 10-20 কিলোমিটার গেলে 2 লিটার তেল শেষ, আর এইসব গাড়িতে নিচে পড়েই থাকে 4-5 লিটার তেল। দীর্ঘ অপেক্ষার পর ব্যক্তিগত মোটরসাইকেল মালিকরা নিচ্ছেন 300 টাকার তেল, পাঠাও চালকরা 600 টাকার। কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় পাম্পে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। রাইড শেয়ার যারা করে তাদের জন্য 600। আপনি রাইড শেয়ার করেন না, অ্যাপস থাকতে হবে, তাহলে না হলে 300 দিব। আমি আসাদ গেটে 2.5 ঘন্টা দাঁড়ানোর পরে ওরা বলল যে তেল শেষ। সেখানে আমার গাড়ি পাম্পের একটু সামনেই বলে তেল শেষ। লাইন হয়েছে আপনার ওই যে কাটাবন পর্যন্ত। মানুষের মনে একটা প্যানিক যে তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম এত ভিড় করতেছে। এদিকে প্রাইভেট কারে দেয়া হচ্ছে সর্বোচ্চ 10 লিটার তেল। এ নিয়েও প্রাইভেট কার চালক ও মালিকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে কোনো জিনিসের যখন দাম বাড়ে আমি কিনি না, এটা আমারও একটা আমার চিরস্থায়ী নিয়ম যে আজকে দাম বাড়ছে কিনতে হবে, এটা আমি কিনি না। দেখেন এতদিন তেলের দাম বাড়ছে, আজকে আমি প্রথম তেলের জন্য আসছি। তেল আছে পর্যাপ্ত রিজার্ভে আছে তেল, অথচ সিন্ডিকেটের কারণে এই জনসাধারণের ভোগান্তি এটা। এখন আমি যদি 2 ঘন্টা ধরে একটা পেট্রোল পাম্পে 2 লিটার তেল নেই, তাহলে আমার মিনিমাম 8 লিটার তেল লাগবে। আমি কতগুলা পেট্রোল পাম্পে দাঁড়াই তেল নেবো বলেন? এমন বাস্তবতায় নিজেদের নিরাপত্তায় পাম্পে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিষয়টা তো একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলে, এটা এখন এই সিস্টেম ব্রেক হয়ে গেছে। এই সিস্টেম ব্রেক করার জন্য আমি যেটা বললাম, সরকার যে কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়নে আমরা সচেষ্ট ছিলাম, আসি, থাকুক, কিন্তু আমাদের নিরাপত্তাটা দিয়ে দেন। আপনারা যা বলবেন তাই শুনুন। আর যদি আমাদের নিরাপত্তাই না থাকে, যান মাল পাম্প স্টাফ, তাইলে ভাই আমাদের পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এদিকে রেশনিং ব্যবস্থার আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতদিন পাম্পগুলোতে গড় বিক্রয়ের তুলনায় 25% কম তেল সরবরাহ করা হলেও বুধবার থেকে তা কমিয়ে 15% আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 12তম দিনে গড়ালো ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল জোটের পাল্টাপাল্টি হামলা। পরিস্থিতি ক্রমেই মোড় নিয়েছে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের দিকে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে মাইন ফেলেছে ইরান। অবিলম্বে এটি বন্ধ না হলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইন স্থাপনকারী অন্তত 16টি নৌযান ধ্বংসের দাবিও করেছেন তিনি। ইরানের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে তারা আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হয়েছিলেন, তবে এখন সুস্থ ও সুরক্ষিত আছেন বলে জানিয়েছে দেশটির সরকারি উপদেষ্টা ও প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধ সংঘাতের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হয়েছিলেন। তবে ঠিক কবে কখন তার উপর হামলা হয়েছিল তার বিস্তারিত জানায়নি ইরান। দেশটির সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোট বাহিনীর হামলায় আহত হলেও এখনও সুস্থ ও নিরাপদে আছেন মোস্তফা খামেনি। নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তাকে জনসম্মুখে দেখা না যাওয়ায় এ নিয়ে নানা গুঞ্জনের মুখে ইরান সরকার এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে মোস্তফাকে। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দাবি, গেল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই আহত হয়েছিলেন খামেনি পুত্র।
বুধবার ইরানের উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে। একটি আবাসিক এলাকায়ও হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। মার্কিন ইসরায়েলি বাহিনীর যৌথ হামলা থামছে না লেবাননেও। হামলায় নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের জৌয়া শহরের মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি। লেবাননে নিহতের মোট সংখ্যা 550 ছাড়িয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর রকেটের আঘাতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে হামলার মাত্রা বাড়িয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে তারা। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চলছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, চলমান সংঘাতে দেশটির অন্তত 150 সেনা আহত হয়েছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সাপোর্ট ক্যাম্পেও ড্রোন হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কন্টেনারবাহী জাহাজেও হামলা চালিয়েছে ইরান। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি, কিছুদিন ধরে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরান। যুদ্ধের 12তম দিনে হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা ও একটি জাহাজে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে মাইন স্থাপনকারী 1 ডজনের বেশি নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে অবিলম্বে মাইন অপসারণ করে হরমুজ প্রণালীকে বাধামুক্ত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য ছেড়েছে অন্তত 43,000 মার্কিন নাগরিক। আঞ্চলিক সংঘাতে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পরেও এ পর্যন্ত 23টি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন 3,000-এরও বেশি অস্ট্রেলিয়ান নাগরিক। আর আবুধাবি ও তেল আবিবে দূতাবাস ও দুবাইয়ের কনসুলেট বন্ধ করেছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিগত 17 বছর দেশে গুম খুনের রাজত্ব চলেছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এমন অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সন্ধ্যায় গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে ধারণ করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল যদি এগিয়ে যেতে পারে তাহলে কোনো অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না। দেশে যদি আবারও তাতে নেওয়ার মতো পরিস্থিতি আসে, তারা যেন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে পারে। সংগঠনটি সেভাবে গড়ে তুলতে হবে। সংগঠনটি দেশ গঠনে অনেক বড় ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা প্রতিমন্ত্রীর। যে বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকে এর বিরুদ্ধে ষড়যন্ত্র, সীমাহীন ষড়যন্ত্র হয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের এই দেশের উপরে তারা ভর করেছে, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশকে গুম খুন এবং হত্যার যজ্ঞের একটা নগরীতে পরিণত করা হয়েছিল বিগত 17 বছর ধরে। এবং এই কাজটি করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে এবং আমাদের এই পবিত্র মুক্তিযুদ্ধকে অনেকটা প্রশ্নের মুখে ফেলার মতো অবস্থা করে দিয়েছিল। জুলাই হত্যাযজ্ঞের মামলা এবং প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আসামিকে খালাসের বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ করবে। পাশাপাশি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও তদন্ত করা হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।